আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন এবং গুরুত্বপূর্ণ এবং প্রথম পর্ব দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অষ্টম শ্রেণীর গণিতের নতুন বই। তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটা কথা বলে রাখি, এই যে কথাটা লেখা আছে বাস্তব সংখ্যা, এটা কিন্তু ঠিক আগের বছর পর্যন্ত নবম শ্রেণীর প্রথম অধ্যায় ছিল বাস্তব সংখ্যা, কিন্তু তোমরা এবছর থেকে অর্থাৎ 2024 থেকে বাস্তব সংখ্যা পেয়ে গেলা দ্বিতীয় অধ্যায়তেই। তো সুতরাং তোমরা অ্যাডভান্স অনেক কিছু জানবে, অনেক কিছু শিখতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আস্তে আস্তে এই পর্বটা শেষ করব। যখন এই পর্বটা আমরা শেষ করে ফেলব তখন কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন বর্গ সংখ্যার বর্গমূল, ঘন সংখ্যার ঘনমূল, তারপরে পূর্ণ সংখ্যার বর্গমূল, বর্গমূল বা ঘনমূলের গাণিতিক বৈশিষ্ট্য, ভগ্নাংশের বর্গমূল, এরকম বর্গমূল এবং ঘনমূল এই বিষয়গুলো কিন্তু কিছুটা জটিল অন্য অঙ্কের তুলনায়। তো এই অধ্যায়টা আমরা মনোযোগ সহকারে করার চেষ্টা করব এবং অনেক কিছু শিখব। দেখো, অধ্যায়টার নামটা কিন্তু খুব ভালো একটা নাম দিছে, সেটা হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আমাদের দৈনন্দিন কাজে আমরা যদি পাঠ্য বইটা শুরু করার আগে এভাবে চিন্তা করি, কখনো আমরা কিছু সংখ্যা দেখি লেখা থাকে 5, 6, 7, অথবা এক লেখা থাকে 1.1, 5.7, 3.8, অথবা অনেক সময় লেখা থাকে যে 5/6, 7/8, এরকম অনেক সংখ্যা আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই। এই যে সংখ্যাগুলো আবার অনেক সময় আমরা দেখি -5, -3, -7, তো বিভিন্ন জিনিস আমাদের থাকে। অথবা অনেক সময় আমরা এরকমও দেখি যে 2.33333, তো সংখ্যার অনেক ধরন আছে, কখনো প্লাস থাকে, কখনো মাইনাস থাকে, কখনো ভগ্নাংশ থাকে, কখনো দশমিক থাকে। তো এই যে যত সংখ্যা আছে সকল সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। আশা করি এই যে ছোট্ট একটু কথা বললাম এটাতে তোমরা একটা ধারণা পেয়েছো। এখন আমরা চলো পাঠ্য বইতে কীভাবে পড়াশোনা করা যায় পাঠ্য বইয়ের মাধ্যমে সেটা একটু আলোচনা করি। দেখো, এখানে লেখা আছে প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকমের সংখ্যা ব্যবহার করি। তোমার শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, শ্রেণীকক্ষে কতগুলো জানালা আছে, এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা সম্পর্কিত থাকে। এখন কথা হচ্ছে গিয়ে একটা শব্দ পেলাম আমরা, পূর্ণ সংখ্যা। মনে রেখো, আমরা কিন্তু বিভিন্ন সংখ্যা পাবো এবং সেই সংখ্যাগুলো কাকে বলে বা কী ধরনের এইগুলোও কিন্তু আমরা আলোচনা করব। এরপর আবার লেখা আছে যে উচ্চতা, ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে। যেমন একটু আগে দেখলাম 1.1, 5.7। কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যেমন আছে এই যে 10, মানে 10000 এরকম থাকে। যেমন 100কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 10 স্কোয়ার। 1000কে আমরা কি লিখতে পারি 10 কিউব। সেরকম 10,000কে আমরা কি লিখতে পারি 10^4। তাই তো, তো বিশাল সংখ্যাও কিন্তু আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা ভগ্নাংশ, দশমিক, সূচকের সঙ্গে আগে থেকেই পরিচিতি আছে। যেমন ভগ্নাংশটা কি, যেখানে লব ডিভাইডেড হর ধরনের থাকবে। যেমন এখানে 1/2, 2/5, 5/4 ইত্যাদি হচ্ছে ভগ্নাংশ আকার। আবার আমরা অনেক সময় লিখি 0.25, 3.33, 5.2555 ডট ডট ডট, মানে আরও বাকি আছে দশমিক আকার, এবং 4^10 সূচক আকারেও প্রকাশ করি। এই ধরনের সংখ্যাকে কি বলা হয়, মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা দেখো, একটা জিনিস আমরা একটু আগে দেখলাম পূর্ণ সংখ্যা, এরপরে আমরা কি এইমাত্র পাইলাম মূলদ সংখ্যা।
তো আমরা এইভাবে নোট করব এবং এইগুলোকে একসাথে একটু আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও অসংখ্য অমূলদ সংখ্যাও রয়েছে। এই অভিজ্ঞতায় আমরা মূলদ সংখ্যা ছাড়াও অমূলদ সংখ্যার সঙ্গেও কী হব, পরিচিতি লাভ করব। বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা বলে থাকি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখন একটা জিনিস বলে রাখি, এই শিখন অভিজ্ঞতায় আমরা বিভিন্ন রকম বাস্তব সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তো তার আগে চলো বন্ধুরা আমরা একটা ভাগাভাগির খেলা খেলি। সেটা কেমন, যে সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন 6টি রুটি দুজনকে ভাগ করে খাওয়া, 100 টাকা 5 জনকে ভাগ করে দেওয়া, 2 বিঘা জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দেওয়া। আমরা অনেক সময় করি কি, হোটেলে গেলাম, নাস্তার অর্ডার দিলাম, 3 জন, বিল আসলো 330 টাকা। তার মানে কয়টা করে পড়লো, এক একজনের পড়লো 110 টাকা করে। তো এই ভাগাভাগির খেলা সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি। একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। দেখো, তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান ভাগে বিল পরিশোধ করো। একটু আগে যেটা বললাম যে নাস্তার বিল আসছে 330 টাকা। তো বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা, খাবারের খরচ নিচে দেওয়া হলো। দেখো, এখানে আমরা 2.1 পৃষ্ঠা নাম্বার 26-এ একটা ছক দেখতে পাচ্ছি। সেটা কি, এখানে লেখা আছে একটা কলামে বন্ধুর সংখ্যা, একটা কলামে আছে খাবারের খরচ, এরপরে আছে প্রতিজনের খরচ ভগ্নাংশে এবং প্রতিজনের খরচ কি দশমিকে। লক্ষ্য করো, এইটাকে যদি আমরা ফিল আপ করতে যাই, তো দেখো এখানে লেখছে যে বন্ধুদের সংখ্যা, এখানে প্রথমে আছে বন্ধুদের সংখ্যা 2 জন, খাবারের খরচ হচ্ছে 20 টাকা। তাহলে প্রতিজনের খরচ যদি ভগ্নাংশ করতে যাই তাহলে কি হবে, 20/2। তাহলে কত হবে, প্রতিজনের খরচ টাকায় হবে 10 টাকা। একজন 10 টাকা খরচ করলো, 2 জনে 20 টাকা খরচ করলো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। দেখো, বন্ধুদের সংখ্যা হচ্ছে 4 জন, খাবারের খরচ হচ্ছে 42 টাকা। এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 42/4 উত্তর কত হবে, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বসাবো। এরপরে যেটা বলছে যে খাবারের খরচ হচ্ছে 41 টাকা, বন্ধুদের সংখ্যা হচ্ছে 4 জন, ভগ্নাংশ প্রকাশ করলে কত আসবে, 41/4। মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বসাবো। তো এরকম করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বন্ধুদের সংখ্যা হচ্ছে 7 জন, খাবারের খরচ হচ্ছে 60। তাহলে ভগ্নাংশ কত হবে, 60/7 বা 7। তো চলো মানগুলো একটু দেখি। লক্ষ্য করো, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করেছি এবং মানগুলো বসাইছি। দেখো, মান বসাতে গিয়ে কিন্তু এখানে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কেমন, দেখো 20 টাকা যখন খাবারের বিল হয়েছে 2 জনের, তখন দশমিকে মান আসছে 10, তাই না? এক একজনে 10 টাকা করে, কারণ এখানে লেখা আছে প্রতিজনের খরচ টাকায়, দশমিকে কত আসতেছে, 10 টাকা। যখন খাবারের খরচ বিল আসছিল 42 টাকা, 4 জনে ভাগ করার কারণে আসছে 10.5। এরপরে দেখো 10.25 আসছে, 10.80 আসছে। এই জায়গাটা একটু লক্ষ্য করো। দেখো, এখানে খাবারের বিল আসছে 32 টাকা, লোক কয়জন, 3 জন। দেখো এখানে কিন্তু 32/3 হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, কিন্তু দশমিকের ক্ষেত্রে গিয়ে 10.666। আমরা এই ভাগটা একটু করি। দেখো, এটা একটা ইন্টারেস্টিং ভাগ। প্রথমে আমরা 32 নিলাম, তাকে 3 দ্বারা ভাগ করব। কি আসতেছে, 3×10=30, তাই না? নামলো 2, নিলাম একটা দশমিক, এখানে দিলাম একটা শূন্য, তাহলে কত হয়, 3×6=18, দিলাম 18, নামলো 2, আবার একটা শূন্য নিলাম, 3×6 কত, 18, 2 আসলো, 20 থেকে 18 বদলে 2, সামনে একটা শূন্য নিলাম, আবার কত আসলো, 3×6=18, আবারও 2 হলো। এরকম যদি আমরা করতে থাকি সারা জীবনেও কিন্তু এটা কি শেষ হবে না। যদি শেষ না হয় সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একদম
অসীম পর্যন্ত চলতে থাকবে। দেখো এখানের মানটাও কিন্তু সেরকমভাবেই দেওয়া 10.666 ডট ডট ডট। এখন দেখো এখানে কিন্তু আমরা বিভিন্ন মান দেখতে পাচ্ছি। তো আমরা কিছু সংজ্ঞা আলোচনা করি। দেখো প্রথম কথা হচ্ছে যে বাস্তব সংখ্যা কাকে বলে। শূন্য সহ, দেখো সকল সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এক্ষেত্রে একটু বলে রাখি, পূর্ণ সংখ্যা, দশমিক, ভগ্নাংশ, তারপরে ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ ইত্যাদি সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আরও যদি আমরা সংক্ষেপে বলি, প্রত্যেক জীবনে ব্যবহৃত সংখ্যাগুলোকেই বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার সেটকে আমরা কি প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। এখন দেখো এখানে আছে -3, -2, -1, +-1 ডট ডট যা আছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন দেখো এখানে আমরা একটু আগে যে জিনিসটা বলছিলাম, যে একটা জিনিস আমরা নোট করে রাখছি, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। এখন আমরা একটু মূলদ সংখ্যাটার কি আমরা একটু দেখার চেষ্টা করি। বাস্তব সংখ্যা কিন্তু আবার দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুরূপে বা a/b অথবা লব ও হর আকারে, দেখো মূল কথা হচ্ছে লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, আর যাদেরকে কি যায় না তাদেরকে বলা হয় কি অমূলদ সংখ্যা। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যাকে আবার দুই ধরনের প্রকাশ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমরা বুঝলাম যেখানে কি থাকবে, লব এবং হর থাকবে। কিন্তু পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। এই বিষয়টা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের প্রশ্ন বা অঙ্ক বা এই অধ্যায়টা সহজ হয়ে যাবে। সেটা কি? দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটাকে আমি একটু বলার চেষ্টা করি। দেখো আমরা যদি একটা সংখ্যা রেখা নিই, এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা হলো 0, এখানে হচ্ছে ধনাত্মক 1, 2, 3, 4, 5 ডট 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 এরকম অসীম পর্যন্ত। আর এইদিকে -1, দেখো এদিকে -1, -2, -3, তারপর -4 এরকম করতে করতে অসীম পর্যন্ত। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যা। কি? সকল অখণ্ড সংখ্যা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, মানে এটাতে কোনো দশমিক থাকবে না। আর একটা হচ্ছে 0, পূর্ণ সংখ্যাতে কি থাকবে? 0 থাকবে। আর একটা কি ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে। তার মানে কি মাইনাস থেকে শুরু করে -ইনফিনিটি থেকে শুরু করে 0 সহ +ইনফিনিটি পর্যন্ত সকল কি সকল অখণ্ড সংখ্যা হলো কি পূর্ণ সংখ্যা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আর শুধুমাত্র 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দেখো এই যে আমরা মানগুলো বসাইলাম, এখানে দেখো যে এই যে 10 আসছে, 10 কি একটি স্বাভাবিক সংখ্যা। আবার 10.5 কি এটা একটা কি মূলদ সংখ্যা, কিন্তু এটা আবার কি এটা আবার যেহেতু দশমিক আসছে সুতরাং এটা আবার কি এটা আবার কিন্তু না কি বলো এটাকে স্বাভাবিক সংখ্যা না।
তো আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, কখনো দশমিক আসছে, কখনো ভগ্নাংশ আসছে, ভগ্নাংশ আসলে দশমিক আসবেই, আবার কখনো কখনো পূর্ণ সংখ্যাও আসছে বা স্বাভাবিক সংখ্যাও আসছে। দেখো 14, তারপরে 10, এইগুলো কিন্তু আসছে। আবার কখনো কখনো একই মান আসছে, আবার কখনো কখনো এলোমেলো মান আসছে। তো আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। তো একটা জিনিস একটু বলে রাখি, দেখো তো এখন এই যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বা দশমিকের পরে কখনো পূর্ণ সংখ্যা এসেছে, আবার কখনো কি আসছে, বিভিন্ন ধরনের দশমিকের পরে সংখ্যা আসছে, কখনো পুনরাবৃত্তি হয়েছে। তো এইটার উপর বেস করে আমাদেরকে একটা কাজ করতে হবে। দেখো এখানে লেখা আছে যেটা, যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি কি পর্যবেক্ষণ করলে সেটা লিখে রাখো। তো আমরা এভাবে লিখতে পারি যে 1 নাম্বার আমরা লিখতে পারি যে দশমিকের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছি। 2 নাম্বার আমরা কি পাইছি, 2 নাম্বার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এখানে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে কখনো সংখ্যা কি শেষ হয়েছে, কখনো শেষ হয়নি। দশমিকের পরে কখনো সংখ্যা শেষ হয়েছে বা কখনো হয়নি। যেমন একটা উদাহরণ দেই, যেমন আমরা কি পাইছি লক্ষ্য করো, আমরা যেমন পেয়েছি হচ্ছে যে 10.25, 10.80 বা কত আসছে 10.66666 ডট ডট ডট। আর এখানে একটা উদাহরণ দিয়ে দিই যে দশমিকের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছি, সেটা কি পেয়েছি আমরা, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, দেখো এখানে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা 10ও পেয়েছি, আবার 14ও পেয়েছি। তো আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে যেমন 10 বা 14। 3 নম্বরে আমরা কি লিখতে পারি, 3 নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে যে ভগ্নাংশ অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটেছে। সংখ্যাগুলোর আমরা এভাবে লিখি যে সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটেছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে কি কি জিনিস পুনরাবৃত্তি ঘটেছে, যেমন দেখো এখানে লেখা আছে 9.16666, তাই না, অথবা 10.666। তাহলে আমরা লিখতে পারি, যেমন একটু উদাহরণ দিই, এখানে 9.1666 এরকম। তো দেখো আমরা পর্যবেক্ষণ করে কিন্তু বিভিন্ন মান পেয়েছি, এবং সবই কি, সবই হচ্ছে বাস্তব সংখ্যা। আজকে আমরা বাস্তব সংখ্যা অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা প্রথম পর্ব, অষ্টম শ্রেণী গণিতের নতুন বই অঙ্কগুলো করার চেষ্টা করছি। এটা হচ্ছে 2024। আচ্ছা, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন পরের অংশে যাই। পরের অংশে যেটা লেখা আছে, সসীম
এবং অসীম দশমিক সংখ্যা, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। একটু বলে রাখি, দেখো আমরা যদি এভাবে লিখি যে 10.5, 11.2, তাই না, অথবা যদি লিখি 17ই লিখলাম, ধরো এগুলো কি, এগুলো হচ্ছে ফাইনাইট নাম্বার বা সসীম। কিন্তু আমরা যদি এভাবে কোনো সংখ্যা লিখি, সাপোজ 35.888 এরকম করে চলতে থাকলো, চলতে চলতে একদম পুরো অনেক দূর চলে গেল, তারপরে শেষ হলো না, সেগুলো কি, সেগুলো হচ্ছে অসীম সংখ্যা। ওকে, এখন দেখি পাঠ্য বইতে কি লিখছে। ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো, ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে, কখনো দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। যেমন একটু আগে আমরা দেখছি যে 9.1666 সামথিং এসেছে। যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক সংখ্যা বলে। আবার যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে অসীম দশমিক সংখ্যা বলে। কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি ঘটে তাকে আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে থাকে, যেটাকে ইংরেজিতে বলা হয় রিপিটিং ডেসিমাল। আচ্ছা, রিডিং তো আমরা পড়লাম, ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 35.8888 এরকম আসতেছেই। এই যে রিপিটিং ডেসিমেলগুলো যে আসছে, এটাই হচ্ছে কি পৌনঃপুনিক দশমিক। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এটাকে বলা হয় পৌনঃপুনিক দশমিক। তো এখন আমরা একটু উদাহরণের দিকে দেখি বা পাঠ্য বইতে কি লেখছে সেটা দেখি। এখানে লেখা আছে যে পৌনঃপুনিক দশমিককে, দেখো পৌনঃপুনিক দশমিককে অসীম পর্যন্ত লেখা সম্ভব নয়। তাই যে অংশে, লক্ষ্য করো, যে অংশে পুনরাবৃত্তি হচ্ছে তার উপরে এই যে কি একটা হাইপেন থাকে বা ড্যাশ থাকতেছে অথবা একটা ফুল স্টপ থাকতেছে, এটা দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে যদি লিখি এরকমভাবে যে দেখো দেখো এইটাকে আমরা লিখতে পারি কি, যে এখানে আছে 35.888, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি 35.8, উপরে একটা ড্যাশ দিতে পারি, অথবা আমরা 35.8 একটা পৌনঃপুনিক বা একটা ফুল স্টপ দিলাম। এতে বোঝাচ্ছে যে এই যে মাথার উপরে যেটা পয়েন্ট দিলাম এটার মানে হচ্ছে কি এখানে আরও 8 আছে। এখানে একটা উদাহরণ ব্যবহার করা হয়েছে যে একাধিক অঙ্কের পুনরাবৃত্তির ক্ষেত্রে শুধু পুনরাবৃত্তি অঙ্কগুলো প্রথম ও শেষ অঙ্কের উপরে এই চিহ্নটা বসবে। এখানে দেখো সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, 33.333 অসীম পর্যন্ত চলে গেছে। এটার এগেনস্টে কি লিখছে 33.3 কি পৌনঃপুনিক, অথবা এই যে এইভাবেও প্রকাশ করছে 33. আমরা যদি এইভাবে একটা উদাহরণ টানি, দেখো যে এখানে এরকম যে 5.575757 ডট ডট ডট, এখানে দেখো 57 কিন্তু রিপিট আসছে, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি 5.57 উপরে একটা ড্যাশ দিয়ে দিলাম, তাই না? অথবা আমরা লিখতে পারি 5.57 উপরে দুইটা পৌনঃপুনিক দিয়ে দিলাম। আবার আরেকটা জিনিস এখানে বলছে যে দেখো 345 ডট ডট ডট, তার মানে কি 345 রিপিট আসতেছে। আমরা একটা উদাহরণ দিই এরকম যে 2.287, আবার 287, আবার 287। তো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 2 লিখলাম, দশমিক লিখলাম, তারপরে 2 এর উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিলাম, 8 স্বাভাবিক লিখলাম, 7 এর উপরে একটা পৌনঃপুনিক দিলাম, মানে শুরুতে একটা দিলাম শেষে একটা দিলাম। এর মানে হচ্ছে গিয়ে এইরকমভাবে রিপিট ডেসিমেলগুলো আসতে থাকবে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো।
আমরা এই মুহূর্তে পাঠ্য বইয়ের 27 নাম্বার পৃষ্ঠা পড়ছি। তো দেখো এখানে নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূলদ সংখ্যাতে কি থাকতে হবে? মূলদ সংখ্যা মানে হচ্ছে গিয়ে যে সংখ্যাকে আমরা ভগ্নাংশকে, দেখো আমরা লক্ষ্য করি যে ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়, তাই না? আমরা যদি এইভাবে একটা জিনিস লিখি যে সাপোজ 2.5, এটাকে আমরা, এটা কি, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এই 2.5কে আমরা লব বাই হর আকারে বা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিভাবে? 2.5কে আমরা পুরোটা লিখলাম 25 লিখলাম, এই দশমিকের জন্য 1, 5-এর জন্য মানে দশমিকের পর একটা সংখ্যার জন্য 0। তো দেখো এটা কিন্তু একটা লব এবং হর আকারে প্রকাশ হয়েছে। তো ভগ্নাংশকে আমরা কি করতে পারি? p/q আকারে প্রকাশ করতে পারি। ভগ্নাংশে দুটি পূর্ণ সংখ্যা হচ্ছে কি, মূলদ সংখ্যা কি, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। এখন একটু মন দিয়ে দেখো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা বলতে পারি। ভগ্নাংশের লব ও হর থাকে। এখানে পি লব এবং কিউ হচ্ছে হর। হরে শূন্য হতে পারবে না, কারণ কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দ্বারা ভাগ করি, যেমন 5কে কখনোই আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারবো না, সুতরাং এটা হবে না। কারণ হর যদি শূন্য হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয়, সেক্ষেত্রে তোমরা সংখ্যা রেখায় ভাগ ধারণা করতে দেখতে পাবে সেই অনুপাতের মান অসংজ্ঞায়িত হবে, কারণ কোনোভাবেই কিন্তু আমরা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করতে পারবো না। এখন আমরা আরেকটু ডিপের মধ্যে ঢোকার চেষ্টা করি যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে বইতে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 28, যেখানে লেখা আছে যে সকল সংখ্যাকে, লক্ষ্য করো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাদেরকেই শুধু আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলি। আমাদের কিছু এখন একক কাজ আছে। একক কাজটা কি? আমরা একক কাজটা আগে সমাধান করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, শূন্য কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। দেখো এখন এটাকে আমরা একটু লেখার চেষ্টা করি। দেখো একটু এক সাইড চাপিয়ে দিলাম। এখন উত্তরটা হচ্ছে, প্রথম উত্তর, এটা এক একটাকে আমরা 1, 2, 3। তো 1 নাম্বার হচ্ছে শূন্য মূলদ সংখ্যা। একটা জিনিস বলে রাখি, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। একটু আগে আমরা যেটা পড়েছিলাম, আমরা একটু যদি পিছনের দিকে যাই, যেখানে আমরা দেখতে পাবো যেখানে আমরা পড়েছিলাম যে সকল অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, এবং সেটা কি? শূন্য সহ, তাই না? শূন্য সহ কি সকল অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা, আমরা জানি শূন্য সহ সকল সংখ্যা, সকল অখণ্ড সংখ্যা, তাই না? কথাটা লিখি, সকল অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তো দেখো যে কোনো, আরেকটা জিনিস একটু বলে রাখি, আমরা জানি যে কোনো পূর্ণ
সংখ্যার হর হচ্ছে কত? 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেমন 5 একটি কি মূলদ সংখ্যা, এবং মূলদ সংখ্যা কি থাকবে? p/q আকারে প্রকাশ করতে পারবো। তো 5 তো হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যা, তার মানে q হবে কি 5/q হবে 1। দেখো ভগ্নাংশ আকারে কিন্তু হয়ে গেছে। তো এখন এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 0 সমান কি 0/1 সমান হচ্ছে p/q। আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল। সহজেই কিন্তু আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একক কাজ, আমরা দলগতভাবে না, আমরা কিন্তু নিজেরাই এতক্ষণ যদি বুঝে থাকো যে পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, তাহলে কিন্তু এটা খুব সহজেই আমরা উত্তর দিয়ে দিলাম। আমাদের 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। একটু আগে আমরা লিখলাম যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে, এই যে দেখো এখানে উত্তর লেখা আছে কিন্তু, যে কোনো শূন্য মূলদ সংখ্যা। আমরা জানি শূন্য সহ সকল অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। তো এখন এবং আমরা একটা উদাহরণও দিছি কিন্তু, 5 হচ্ছে একটি মূলদ সংখ্যা যেটার কি যেটার p/q হচ্ছে 5/1। আমরা কিন্তু এই উত্তরটা এখানে দিয়ে দিছি। অর্থাৎ আমরা লিখতে পারি যে এটা 2 নম্বর উত্তর, যে কোনো পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এটা গেল। এখন মূলদ সংখ্যা হলে p/q, যেমন একটা উদাহরণ দিই, যেমন 7 সমান হচ্ছে 7/1। এটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? আচ্ছা, এখানে দেখো আমরা শেষের দিকে কিন্তু একটা কথা লেখা আছে। আমরা যদি পাঠ্য বইটা ঠিক মতন পড়ি, দেখো পাঠ্য বই পড়লে কিন্তু অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। 28 নম্বর পৃষ্ঠার শেষের দিকে যে জিনিসটা লেখা আছে, 0 সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং পৌনিক দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সহজেই কিন্তু আমরা এটা বুঝে গেছি। এখন 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা কি? সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? বইয়ের কথা অনুযায়ী অবশ্যই মূলদ সংখ্যা, কিন্তু আমরা এখানে প্রুফ করব। আমরা এইভাবে লিখব যে সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? আমাদেরকে p/q বা লব্বাই হর আকারে প্রকাশ করা যাবে। এখন যে সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমরা যে কাজটা করব, যে যেমন 0.21 এটাকে আমরা কি লিখতে পারি? 21কে একটা পূর্ণ সংখ্যা লিখতে পারি, এবং এই দশমিকের জন্য 1 নিলাম, আর দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তার মানে 2টা শূন্য দিলাম। দেখো এটা কিন্তু লব ডিভাইডেড হর বা p/q আকারে প্রকাশ করা হলো। এই একটা। 2 নাম্বারটা কি বলছে? 2.01। দেখো 2.01 এর জায়গায় আমরা পুরো 201 একটা পূর্ণ সংখ্যা লিখলাম, দশমিকের জন্য 1 লিখলাম, দশমিকের পরে 2টা শূন্যর জন্য 2টা শূন্য দিলাম। এটাও কিন্তু p/q আকারে প্রকাশ হয়ে গেল। তোমরা যদি বোরিং ফিল করে থাকো তাহলে কিন্তু সমস্যা। বাস্তব সংখ্যাটা বুঝতে গেলে একটু মনোযোগী হতে হবে, কারণ এই বাস্তব সংখ্যা ঠিকমতো না বুঝলে পরবর্তী কোনো ক্লাসে তুমি ভগ্নাংশ রিলেটেড জিনিস, বর্গমূল, ঘনমূল কিছুই বুঝবে না। তো এখন আমরা আজকের ভিডিওর শেষের অংশটুকু পড়ব। দেখো এটা তোমাদের খুবই কাজে লাগবে। আশা করি একক কাজগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আলোচনা করব যে
পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা। আমরা এখন একটু চেষ্টা করব যে এইটা কিভাবে করা যায়। একটু ফ্রেশ জায়গাতে আমরা চলে যাই, চলো। দেখো এখানে যেটা বলছে বা একটা সমস্যা লেখা আছে সেটা হচ্ছে যে 0.3 পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি 0.333 ডট 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 এরকম করে অনেক দিন পর্যন্ত আমরা লিখলেও এই 3 কিন্তু শেষ হবে না। সংখ্যাটিকে আমাদেরকে বলছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। এখন কিভাবে করা যায়, এখানে প্রশ্নে যেটা করছে সেটা হচ্ছে যে এই যে 0.333 এটাকে করছে কি ক হিসাবে ধরছে, এবং আরও একটা কাজ যেটা করছে এটাকে 10 গুণ করছে। দেখো 0.333 এটাকে কি করছে 10 দ্বারা গুণ করছে, তাহলে আমরা কি পাইছি যে 3.333, তাই না, ডট 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 যেহেতু আছে, মানে 10 দ্বারা গুণ করার পরে প্রথম 3টা পূর্ণ সংখ্যা হিসাবে চলে আসছে। এখন দেখো এরপরে কি করছে, এই যে 10 ক এটাকে প্রথমটাকে ধরছে, এই যে 0.33 এটাকে ধরছে ক, আর 10 গুণ করছে যেটা সেটা হচ্ছে 10 ক। তাহলে কি করছে দেখো, প্রথমে এই যে 10 দ্বারা গুণ ককে গুণ করছে, আসছে হচ্ছে 3.333 ডট ডট ডট, আর কতে কি ছিল, কতে ছিল 0.333 ডট ডট ডট। এখন দেখো এইটাকে যদি আমরা বিয়োগ করি, 10 ক থেকে শুধু ক বিয়োগ করলে আমরা পাবো 9 ক, আর এখানে এটাকে যদি বিয়োগ করি তাহলে দশমিকের পরে যে 3333 যা আছে একদম আজীবন পর্যন্ত যে 33 গুলো আছে সবগুলো কাটা গেল, শুধু থাকলো কি 3। এখন আমরা কি করলাম, স্বাভাবিকভাবে ভগ্নাংশের গুণ যদি যেভাবে করি যে উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 9 বাদ, উপরে 3, নিচে হচ্ছে 9, 3 একে 3, 3 3 9, তাহলে আমরা কি পাইলাম, সুতরাং ক সমান হচ্ছে 1/3। দেখো 0.33333, এই যে 0.333 ডট ডট ডট, এটাকে আমরা সুন্দরভাবে ভগ্নাংশে 1/3 আকারে প্রকাশ করে ফেলছি। আশা করি ভিডিওটার এই পর্যন্ত তোমাদের কাছে ভালো লাগছে। আমরা ভিডিওটাকে এখানেই শেষ করব, আমরা দ্রুত ফিরে আসব দ্বিতীয় পর্বে, কারণ দ্বিতীয় পর্বে আসার পরে আমাদেরকে কিন্তু আবার একক কাজ আছে। সেটা কি দেখো, এখানে লেখা আছে 0.6666, 0.4777, 1.9 ডট ডট ডট, এইগুলোকে কি করতে হবে, আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ততদিন পর্যন্ত তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমরা খুব দ্রুত চলে আসব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করতে পারো। আমি চেষ্টা করতেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে পাঠ্য বইকে ফলো করে ভিডিও বানাতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।